এখন থেকে পুলিশের হাতে আর কোনো মরণাস্ত্র থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাবের পুনর্গঠনে কমিটি করা হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। বৈঠক শেষে তিনি জানান, এখন থেকে পুলিশের হাতে আর কোনো মরণাস্ত্র থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। র্যাব পুনর্গঠনে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশনা দেয়া হয়েছে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দিব না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে সবার সঙ্গে পরামর্শ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ডিআরইউতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্তে পুরো দেশ সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশি চ্যানেল ভারতে বন্ধ করা ন্যাক্কারজনক। প্রত্যেকটা পত্রিকা, নিউজ ওয়েবসাইট, টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে, কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রো পিপল হয়, মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে। আপনার কাজটা কি? পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে সঠিক তথ্য দেওয়া, এইটা যেন হয়। কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায় এবং চামচামি যেন না হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সিইসি বলেন, সূর্য উঠলে যেমন সবাই দেখতে পায়, এক্ষেত্রেও তেমনটি ঘটবে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। সিইসি বলেন, পত্রপত্রিকার সংবাদে আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে ইসি সিদ্ধান্ত নিতে পারে না, গেজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে আপনারা দেখতে পাবেন। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যায়। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জুলাই গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে আবেদন করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে নির্বাচন ভবন দিয়ে লিখিত আবেদন তুলে দেন দলটির প্রতিনিধিরা। এ সময় 14 দলের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে তারা। এই গণহত্যার দায়ে যারা জড়িত এদের প্রত্যেককে অনতিবিলম্বে
গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং আগামী দিনে এই বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে সেই জন্য যতগুলো রাজনৈতিক দল আমরা আছি আমরা সবসময় রাজপথে সোচ্চার ভূমিকা পালন করব। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানি ও নির্দেশ প্রদানের অভিযোগের প্রমাণ খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। SM আরিফের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফায় রূপ নেয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। জাতিসংঘের মানবতা বিরোধী কমিশনের তথ্যানুযায়ী এই আন্দোলনে 1400-রও বেশি মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার মানুষ। মানবতা বিরোধী এই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শুরুর 6 মাস 28 দিনের মধ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন। তদন্ত প্রতিবেদনের সব তথ্য প্রমাণ ও আলামত বিশ্লেষণ করে আন্তর্জাতিক মান রক্ষা করে দ্রুত ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন চিফ প্রসিকিউটর। দেশব্যাপী মানুষের মধ্যে চাহিদা আছে দ্রুত বিচার শুরু করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা বলে দিতে চাই, বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার, এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। SM আরিফ, MyTV, ঢাকা। আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতে শাহবাগে নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের স্বার্থে সংস্কারের বিষয়ে হটকারী সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে কাজ করা উচিত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের মদদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে। হামিদ সাহেব চলে গেল, কি সুন্দর পত্রপত্রিকা দেখলাম, উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে বিআইপি দিয়ে গেছে। ভাই, লুঙ্গি পরুক, গেঞ্জি পরুক, আর ল্যাংটা হয়ে যাক, ভিআইপিতে ঢুকে কিভাবে সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি ঘুরতেছে। নইলে শাহবাগের নাটক কেন হঠাৎ করে? আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করা উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। ইউসুফ আলী, MyTV, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাতে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে
আজ বিকেলে সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনের পর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে এক বৈঠক থেকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের এই সিদ্ধান্ত আসে। সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপ শুরুর আগে এক বক্তব্যে তিনি আহ্বান জানান। তিনি বলেন, 53 বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে বারবার। 24-এর অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, সংস্কারের পক্ষে আছে তাদের জোট, তবে সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত উল্লেখ করে বলেন, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমাদেরকে অগ্রসর হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরও বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। একে অপরের ওপর দোষারোপ না করে সবাই মিলে স্বাস্থ্য খাতের উন্নতি ও সমস্যাগুলোর প্রতিকার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগের আমলের সবকিছু ভুলে চিকিৎসকদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনকালে তিনি সব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে শুনতে চাইবেন নীতি নির্ধারকেরা এবং ডাক্তারের পাশাপাশি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য খাতে কি কি গাফিলতি আর অভাব আছে তা খুঁজে বের করতে হবে। মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না, কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না। দেশে মহাপরিবর্তন এসেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ এখন আর গুহাবন্দী নয়। দুর্নীতি কমানোর পাশাপাশি পুরনো অভ্যাসের সমাপ্তি টেনে নতুন মানসিকতায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসেছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন। সেটা এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে, যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমরা গুহা থেকে বের হয়ে এসেছি, সেই গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না, গুহার থেকে বেরিয়ে আসতে হবে। একে অপরের উপর দোষারোপ না করে সবাই মিলে স্বাস্থ্য খাতের উন্নতি ও সমস্যাগুলোর প্রতিকার করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। স্বাস্থ্য কমিশনের দেওয়া প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। দেওয়া হবে 31 মে টিকিট। 6 জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে চলবে 5 জোড়া স্পেশাল ট্রেন। 2 ও 3 জুন চলবে কোরবানির পশু বহনকারী 3টি ট্রেন। ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সড়ক পরিবহনের রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এসব কথা জানান। ঈদ যাত্রায় যানজট এড়াতে সড়ক মহাসড়কে কোরবানির পশুর হাটের ইজারা দেওয়া হবে না বলেও জানান তিনি। এই সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পশুর হাটে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। সড়কে যাতে কোরবানির পশু না আসে, তো এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয়, এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। তো আসলে আনন্দের, সুতরাং যাতায়াতও যেন আনন্দের সাথে হয় এবং কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে এই ঈদের ছুটিটা আমাদের জনসাধারণকে কাটাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। তবে গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল, তারপরেও সেগুলো এবার আমরা আরও ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা।
সুন্দরবনের বাংলাদেশ অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ফেলে যাওয়া ৭৮ জনকে উদ্ধার করে সবাইকে সাতক্ষীরার শ্যামনগর থানার দোতলার একটি কক্ষে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিএসএফ যে ৭৮ জনকে ফেলে রেখে গেছে তাদের মধ্যে ৭৫ জন বাংলাদেশি এবং ৩ জন ভারতীয় নাগরিক। গত শুক্রবার তাদের শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ফেলে রেখে যায় বিএসএফ। এরপর বন বিভাগ তাদেরকে উদ্ধারের পর শনিবার রাত ১১টার দিকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। রোববার তাদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। শ্যামনগর থানার দোতলায় ৭৮ জনকে একসঙ্গে রাখা হয়েছে। তাদের মধ্যে নড়াইল জেলার ৬৩ জন, বাকি ৮ জনের বাড়ি সাতক্ষীরা, যশোর, বরিশাল ও ঢাকা জেলায়। ৩ জন ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। শুরুতে প্রবাসের খবর। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে জেদ্দায় মতবিনিময় সভা হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, জেদ্দার একটি হোটেলে আমিনুল ইসলাম ও শেখ মোস্তাকের সঞ্চালনায় আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিয়াদ, দাম্মাম, তাবুক, আসির, জিজান, আবহা, আলহাজা, মক্কা, মদিনা ও জেদ্দার ইনভেস্টরেরা। সভায় উপস্থিত ইনভেস্টরদের মতামতের ভিত্তিতে ১৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। সমন্বয়কদের মতামতের ভিত্তিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজি সালাউদ্দিনকে সদস্য সচিব এবং শফিউল আলমকে সদস্য করে ৩ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় ইনভেস্টরদের মধ্যে বক্তব্য রাখেন কবির, আজাদ, ফরহাদ সহ অনেকেই। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় যাওয়া উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। কাতার প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল হয়। কাজী আরিফুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল কাদের, মোহাম্মদ মুসলিম উদ্দিন, আবু বকর সিদ্দিক প্রমুখ। এই সময় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এবারে আমাদের কৃষি। সংবাদ শেষ করব ফরিদপুরে কৃষকদের স্থানীয়ভাবে উদ্ভাবিত লালমি চাষের খবর দিয়ে। বাজারে ভালো দাম ও অল্প খরচে বেশি লাভের ফলে ফরিদপুরের সদরপুরে দিন দিন বাড়ছে লালমির আবাদ। এখানকার উৎপাদিত লালমি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের নানা প্রান্তে। কৃষি বিভাগ বলছে, লালমির ফলন বাড়াতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। কম খরচে বেশি লাভ, এই সুবিধার কারণে ফরিদপুরের সদরপুর উপজেলায় দ্রুত বাড়ছে লালমির চাষ। প্রতি বছরই এই লাভজনক ফল চাষে আগ্রহী হচ্ছে নতুন কৃষকরা। গত বছরের ভালো দামের কারণে এবার কৃষকরা নির্ধারিত ৪৫০ হেক্টরের তুলনায় অতিরিক্ত ২৫ হেক্টর জমিতে লালমির আবাদ করেছেন। এতে স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা যাচ্ছে দেশের নানা প্রান্তে। আড়াই বিঘা বই লাগাইছি, আল্লাহ করলে ভালো, আমার খেত খোলা ভালো আছে, ভালো দামও তো ভালো। আল্লাহ পাক যদি দেয়, খেতে দেয়, ধরে, তাহলে আল্লাহ দিলে খুবই লাভ হয়। এই লালমি বাঙিতে ধর বেশি, ফলন বেশি, টাকা বেশি হয়। গরমের শুরু থেকেই বাজার উঠতে শুরু করেছে এই ফল। প্রকারভেদে প্রতি ১০০ পিস লালমি বিক্রি হচ্ছে ৪ থেকে ৬ হাজার টাকায়। চাহিদা বেশি থাকায় নিয়মিত সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ঢাকা যায়, সিটাগাং যায়, বহু জায়গায় যায়, অনেক যায় চলে। ঢাকা থেকে ব্যাপারী আসে, সৌন্দর্য বেচা কিনি, তারও লাভবান থাকে। আমরা এই মালটা গাড়ি লোড করতেছি, কারণ বাজার যাবে। এখানকার ফলটা ভালো, মানে সুস্বাদু, মাটি ভালো, এই কারণে এখানে কিনতে আইছি আমরা। এই লালমিগুলো ঢাকা শহর, কারণ বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, আমরা বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে, গাড়ি নিয়ে বোঝাই করে চলে যাই। এদিকে লালমির ফলন বাড়াতে সব ধরনের পরামর্শ সহ চাষিদের পাশে থাকার কথা জানিয়েছে সদরপুর উপজেলা কৃষি বিভাগ। কৃষক পর্যায়ে আমরা কৃষকদেরকে রোগবালাই, পোকামাকড়ের দমন ব্যবস্থাপনা বিষয়ে সরেজমিনে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে কোনোভাবেই তাদের এই ফলনের বিপর্যয় না হয়। গত বছরের তুলনায় এবছর আবহাওয়া এবং পরিবেশ ভালো থাকার কারণে উৎপাদন অনেকটাই ভালো। স্বাস্থ্যগুণে ভরপুর ও লাভজনক হওয়ায় ফরিদপুরের কৃষকরা দিন দিন আরও বেশি ঝুঁকছেন লালমি চাষের দিকে। চলতি মৌসুমে ফলন ভালো, দামও ভালো, সব মিলিয়ে সন্তুষ্ট তারা। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।